একটি অপ্রেমের গল্প। পর্ব ৭। সমীবর্ণ অম্বর, সুধাংশু অনিস্তিত্ব, ছায়ালোকে কিরণ ছড়াচ্ছে মিটিমিটি তারকা। বাতাবরণের হালচাল স্বাভাবিক, দূর থেকে ভেসে আসছে কুকুরের বেখাপ্পা আর্তনাদ। সোডিয়ামের উজ্জ্বলে পিচ ঢালা রাস্তাটা চকচক করছে। অদ্বিতার পাশে এসে দাঁড়ায় মাহির। অন্বিতা নিরুদ্বেগ। মাহির তাকে এক পলক দেখে নিয়ে জানতে চাইল মন খারাপ। অন্বিতা মাথা নাড়িয়ে না বলল। মাহির শুধালো ফের, পপিয়ার শশীর কথার কষ্ট পেয়েছ? অন্বিতা চাইল মাহিরের চোখে চোখ পড়তেই নির্মল হাসল সে। বলল না। তোমার আর দাদুর উত্তরে আমি আশ্বস্ত হয়েছি। মাহির অন্বিতার হাত ধরে তাকে নিজের দিকে ফিরালো। দুই হাত নিজের হাতের মুঠোয় ভরে বলল, ভরসা রেখো, আমি তোমার বিশ্বাস ভাঙব না। সত্যি? হ্যাঁ সত্যি। অন্বিতা প্রসন্ন হাসল, ঠোঁট উপচে পড়ল অনুপম হাসি। রুমে চলো। মাথা হেলিয়ে মাহিরের পেছন পেছন পা বাড়ালো অন্বিতা। বিছানায় বসলো গিয়ে। মাহির তার ঠিক সম্মুখে বসল। অন্বিতা আলতো হেসে বিছানার দিকে চেয়ে বলল, বিছানাটা ঝেড়ে দিব। মাহির চাইল বিছানার দিকে, ফুলের পাপড়িতে ভরে আছে তা। বলল, একটু পর। এইটুকু বলে সে অম্বিতার মুখটা নিজের হাতের আঁচলায় নিয়ে মেঘমন্দ্র স্বরে বলল, আমায় একটা ওয়াদা করবে? অন্বি মাহিরের পিঙ্গলবর্ণ চোখে চেয়ে যেন অন্বিতা খেই হারাচ্ছে। বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দ হচ্ছে তার, গলার কাঁপুনি ধরেছে। তাও রয়েস হয়ে বলল কি, ওয়াদা করো আজীবন আমায় আগলে রাখবে, আমাকে কখনো ছেড়ে যাবে না। ওয়াদা করো। মাহিরের কণ্ঠে আকুতি, মনে হচ্ছে সে যেন ভয় পাচ্ছে। কিসের ভয়? অন্বিতাকে হারিয়ে ফেলার ভয়। অদ্বিতা তার ঘাড় কাত করে শান্ত স্বরে বলল, আমি কি ছেড়ে যাওয়ার জন্য তোমার হাত ধরেছি? ভয় পাচ্ছ কেন? মাহির ঊর্ধ্বশ্বাস ফেলে হাত যুগল অদ্বিতার কাঁধ থেকে সরিয়ে নিজের কোলের ওপর রাখে। নির্মস্বরে বলে, মা বাবাকে অনেক ছোটবেলায় হারিয়েছি, তাদের আদর ভালোবাসা বুঝিনি আমি। দাদুর একগুচ্ছ ভালোবাসায় বেড়ে ওঠা মামা আর ফুপিও ছিলেন পাশে, তবে দাদু ব্যতীত আর কারোর ভালোবাসা উপলব্ধি করতে পারিনি। দাদুও ছিলেন ব্যস্ত মানুষ, গ্রামের চেয়ারম্যান। নিজের দায়িত্ব কর্তব্য সেরে বাকি যেটুকু সময় পেতেন আমাকে দেওয়ার চেষ্টা করতেন। তাও আমার মনে কিছু একটা শূন্যতা ছিল। কেন যেন নিজের জীবনে পুরোপুরি ভালোবাসাটা অনুভব করতে পারছিলাম না। একা লাগতো, মাঝে মাঝে লাগতো অসহায়। পাশে থেকে ভরসা দেওয়ার মতো এক দাদু ব্যতীত আর কাউকে পাইনি কখনো। তবে দাদুর কাঁধে বিশাল দায়িত্বের বোঝা রেখে দাদুকে কখনো নিজের দুঃখ কষ্ট একাকিত্বের কথা বলিনি। পাছে দাদুর দুশ্চিন্তা যদি আরও বাড়ে সেই ভয়ে নিজের মতো থেকেছি, পড়াশোনা করেছি। দাদুর স্বপ্ন ডাক্তারিকে নিজের স্বপ্ন ভেবে পূরণ করেছি। তার মাঝে একদিন তুমি এলে। হঠাৎ তোমার আচমকা আগমনে আমার রুক্ষ হৃদয় ঝলমলিয়ে উঠল বসন্তের প্রকৃতির ন্যায়। নিদারুণ সুখ বইল চিত্ত জুড়ে। ভেবেছিলাম এই মানুষটাকে নিয়েই বাকি জীবন কাটিয়ে দিব। তবে মাঝে করে বসলাম মস্ত বড় এক ভুল। তারপর 2 বছরের শ্বাসরুদ্ধকর জীবন কাটালাম। তখন বুঝলাম এই মানুষটাকে ছাড়া আমি ঠিক কতটা অসহায়। বুঝলাম বেঁচে থাকতে হলে তাকেই আমার লাগবে। আর আজ এই যে এই মানুষটা একান্তই আমার,
আমার স্ত্রী, আমার ভালোবাসা। আমি আমার বাকি জীবনটা তোমার হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হতে চাই। অন্বি, আমায় তুমি ফিরিয়ে দিও না। কণ্ঠে ব্যাকুলতা ঠাসা, চোখ মুখ তার উদ্গ্রীব হয়ে উঠেছে। অদ্বিতা হতবাক হয়ে ঢোক গিলল। মানুষটা এভাবে কেন বলছে? এত আকুলতা কেন? সে আদৌ তার ভালোবাসা দিয়ে এই আকুলতা মেটাতে পারবে তো? বড্ড চিন্তায় পড়ে সে। মাহির চঞ্চল হয়ে ওঠে, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, কিছু বলছো না কেন অন্বি? অন্বিতা চোখ বুজে নিজেকে ধাতস্থ করে। এই শক্তপোক্ত কঠিন ধাঁচের মানুষটা ভালোবাসার এত কাঙ্গাল সেটা তার ভাবনায় ছিল না। আজ যেন মানুষটাকে নতুন করে চিনেছে। তার পূর্ণ মেদুর চাহনি মাহিরকে আশ্বস্ত করে বলল, শেষ নিঃশ্বাস অবধি আমি তোমাকেই ভালোবাসবো মাহির। বিশ্বাস রাখো, তোমার স্ত্রী তার ভালোবাসায় কখনো অভিযোগ তুলতে দিবে না। মাহির ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি। অন্বিতাকে কাছে টেনে বুকে জড়িয়ে নিল। অন্বিতা টের পেল মাহিরের হৃদস্পন্দন অস্বাভাবিক। সে সেখানে হাত রেখে বলল, এ কি ডাক্তার সাহেব, আপনার হৃৎপিণ্ডের গতি তো স্বাভাবিক না। অন্বিতার মাথায় চিবুক ঠেকালো মাহির। কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, হৃৎপিণ্ডের মালিকের আলিঙ্গন পেয়ে তার এহেন অবস্থা। কি করব বলো তো? মাথা তুলে অন্বিতা তাকালো। রগর সরে বলল, সাবধান করুন, না হয় অ্যাটাক ফ্যাটাক করে বসবে। সেটা তো আরও আগেই করেছে তোমাকে বধূরূপে দেখে। লাজুক হেসে মাহিরের বুকে মুখ লুকালো অন্বিতা। মাহির ফিসফিসিয়ে বলল, তা কি শুধু জড়িয়ে ধরলেই বসে থাকবে? আর কি কিছু করবে না? লজ্জায় মিয়ে যাওয়া সুরে অন্বিতা বলল, আর কি করব? মাহির আগের মতোই হিসিয়ে বলল, পুরো বাসর বাকি আমাদের, আর তুমি করার মতো কিছুই পাচ্ছ না। লজ্জায় মুখের রং বদলালো অন্বিতার। মাহিরের কাছ থেকে নিজেকে ছাড়াতে চাইল, ছাড়ল না মাহির। উল্টো শাসিয়ে বলল, প্রেম করা অবস্থায় একটা চুমু অবধি খেতে দাওনি, বিয়ের অজুহাত দেখিয়ে অবশেষে সেই কাঙ্ক্ষিত রাত আমি পেয়েছি। আজকে একদম মোচড়ামুচড়ি করবে না। মাহিরের ঠান্ডা শীতল ধমকে অন্বিতার শরীর জমে গেল। বুকের কম্পন বেড়ে জানান দিল, সে ভয় পাচ্ছে। এই রাতের আশায় সেও ছিল। প্রেমিক হিসেবে মাহিরকে সে কখনো সীমা লঙ্ঘন করতে দেয়নি। মাহিরও কোনো দিন জোর করেনি তাকে। তার ভালোবাসায় সম্মান রেখেছে অটুট। আজ মাহিরকে ফিরিয়ে দেওয়ার অধিকার বা ইচ্ছে কোনোটাই তার নেই। যদিও জানে সে চাইলেও এই কাঙ্ক্ষিত পুরুষের আগ্রহকে অগ্রাহ্য করতে পারবে না। তাই মৌন থেকে সম্মতি জানালো বোধ হয়। মাহিরের হাতন বাঁধন আগলা হলো। অন্বিতা সোজা হয়ে বসলো তখন। চোখ তুলে তাকানো দায়। মাহির এগিয়ে এসে তার ললাটে চুম্বন এঁটে দিয়ে বলল, তোমাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় যদি একটু বেশি উন্মাদ হয়ে উঠি, তবে ক্ষমা করে দিও। অন্বিতা শ্বাস আটকে বসে রইল, জবাব দিল না কোনো। মাহির তার আরক্ত গালে তার পুরো ঠোঁট বসালো। খানিকটা কেঁপে উঠল অন্বিতা। মাহির কিঞ্চিত হাসলো তা দেখে ক্ষীণ সুরে জিজ্ঞেস করলো, ভয় পাচ্ছ? অন্বিতা মাথা নাড়িয়ে না জানালো। মাহির জিজ্ঞেস করলো, তাহলে কাঁপছ কেন? শীত লাগছে, হেসে ফেলল মাহির। এই বিদঘুটে গরমে কারোর শীত লাগে নাকি? সে বালিশের পাশ থেকে এসির রিমোট দিয়ে এসিটা আরো কমিয়ে দেয়, বলে, চিন্তা করো না, একটু পর গরম লাগবে। এই নিস্তব্ধ নিস্তেজ রাতে এক পুরুষ যখন নিজের প্রেয়সীকে মত্ত, অন্যদিকে আরেক পুরুষ সেই প্রেয়সীর দুঃখে নিদ্রাচ্ছিন্ন,
দুই চোখের পাতা এত ভার কেন? কেন তা এক হচ্ছে না? কেন একটু ঘুমিয়ে মনকে শান্ত করতে পারছে না? পাশেই ফুসফুস শব্দ তুলে অমিত ঘুমাচ্ছে। অন্যদিন হলে অয়ন এতক্ষণে বিরক্ত হয়ে উঠলেও আজ তার মাঝে কোনো ভাবান্তর নেই। যেন এই শব্দ কানেই যাচ্ছে না তার, অধিক বধির সে। কান হৃদয় সব কিছুতেই যেন তালা মেরেছে। তাও যদি একটুখানি শান্তি পায়। 2 বছর যাবৎ যেই নারীকে নিয়ে হৃদয়ের আঙ্গিনা সাজিয়েছে, সেই নারী আজ অন্য কারোর ভালোবাসায় সুখবতী। তাকে ভুলে রিক্ত আঙ্গিনা নিয়ে বাকি জীবন কাটাবে কি করে? অয়ন পাশ ফিরল। কার্নিশ বেয়ে জল পড়ল কিনা বোঝা গেল না তার। হৃদয়ে নিংড়ে বেরিয়ে আসা রুদ্ধশ্বাসে আওড়ালো। মৃত মানুষকে ভোলার চেয়েও জীবিত মানুষকে ভুলে যাওয়া কঠিন। প্রভাকর মশাই তার ক্রোধ ছড়াতে ব্যস্ত। আর তার এই চকচকে তক্তকে প্রভাত দীপ্তমান ঘরখানা, বিছানায় লেপ্টে থাকা দেহ জুড়ে সেই দুটি খেলা করছে। খানিকটা নড়ে ওঠে অন্বিতা। সূর্যকর বড্ড যন্ত্রণা দিচ্ছে তাকে। সে পিট পিট করে তাকায়। আচমকা কোথায় আছে বুঝতে পারে না। ঝলমল জৌলসে অপরিচিত লাগে সব। পরক্ষণেই নিউরন জেগে ওঠে। মাথা তুলতেই চোখে মনে পড়ে উদম দেহের মাহিরকে। ঘুম ঘুম আর ফোলা ঠোঁটে একগাল হাসে সে। তারপর ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে তার বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা চালায়। তবে ব্যর্থ হয় সাথে সাথেই। মাহির ঘুমের মাঝেও তার হাত এত দৃঢ় করে রেখেছে যে ছাড়ানোর জো নেই। অন্বিতা আরেকটু নড়ল। পরক্ষণেই আবার গুটিয়ে নিল নিজেকে। আশেপাশে ত্রস্ত চোখে চেয়ে দেখল তার শাড়ি কোথায়। শাড়িটাকে মেঝের এক কোণে ভীষণ অসহায় অবলীলায় পড়ে থাকতে দেখে দীর্ঘশ্বাস ফেলল সে। চাদরটা গায়ে টেনে মাহিরের হাত সরানোর চেষ্টা করল। মাহির তো নড়লই না, উল্টো ঘুমের মাঝেই কপাল কুঁচকালো। অন্বিতা মিটিমিটি হাসল তা দেখে। মাহিরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এই অভদ্র ডাক্তার ছাড়ো, উঠব আমি। মাহিরের কান অবধি বোধ হয় কথাটা গেলই না। সে আগের মতোই নিরুদ্বেগ। অন্বিতা ঘড়ির দিকে চাইল। সে কি 10টা বাজে? কপাল উঁচিয়ে অন্বিতা বলে ওঠে, 10টা বাজে মাহির? এত বেলা অবধি ঘুমালে মানুষ কি বলবে? মানুষ জানে কালকে রাতে আমরা ঘুমাইনি, তাই সকালে লেট করে উঠলে কেউ কিছু মনে করবে না। অন্বিতাকে আরেকটু টেনে ধরে চোখ বোজা অবস্থাতেই মাহির বলল, অন্বিতা তার হাত টেনে ধরে বলল, সবাইকে নিজের মতো অসভ্য ভাবো নাকি? মাহির মাথা ঘুরিয়ে চাইল তার দিকে। চমকিত চিত খোলা কণ্ঠস্বর নিভু জড়ানো স্বরে বলল, বউকে আদর করা যদি অসভ্যতা হয় তবে সেই অসভ্যতার উপর আমি পিএইচডি করব। অন্বিতা তার বুকের ওপর হালকা হাতে চড় মেরে বলল, বাজে কথা না বলে ছাড়ো তো। দাদা ফুপি সবাই বাসায়, তোমার মান সম্মান না থাকলেও আমার আছে। মাহিরের সাড়া নেই। সে আবারও চোখ বুজে নিয়েছে। অন্বিতা নাক মুখ কুঁচকে নিল। ভৃত স্পৃহ সুরে বলল, কি শুরু করলে বলো তো? তোমার ঘুম আসলে তুমি ঘুমাও, আমাকে ছাড়ো। মাহির হাত আগলা করে চাদর টেনে অন্যদিকে ফিরে শুলো। আঁতকে উঠল অন্বিতা। মাহিরের গায়ের চাদর টান দিয়ে বলল, আরে চাদর নিলে কেন? চাদর দাও। উফ, জ্বালাবে না তো? ঘুমাচ্ছি আমি। অন্বিতা নিজেকে একবার পরখ করে অসহায় সুরে বলল, আমি উঠব তো, চাদরটা দাও। মাহির ফিরল না, বরং বলল, উঠলে উঠো,
চাদর ধরে টানাটানি করছো কেন? অন্বিতা কপট রাগ রেগে বলল, চাদর ছাড়া উঠতে পারবো না তাই। না পারলে শুয়ে থাকো। মাহির ঘাড়তেরা সেটা আর নতুন করে বোঝার কিছু নেই। সে যে এখন তার সাথে ইচ্ছে করে তেরামি করছে সেটা অন্বিতা বেশ বুঝতে পারছে। তাই রাগ হলেও কিছু বলল না সে। ধীরে ধীরে উঠে বসলো। তারপর দ্রুত গিয়ে মেঝেতে পড়ে থাকা শাড়িটা জড়িয়ে নিল শরীরে। যুদ্ধে যেন জয়লাভ করেছে তেমনি এক হাসি ফুটল ঠোঁটে। মাহিরের দিকে চেয়ে মুখ ভেঙচি দিয়ে বলল, অসভ্য। গোসল সেরে বেরিয়ে এসে মাহিরকে দেখলো বিছানায় বসে ফোন দেখছে। ফোনের স্ক্রিনে পূর্ণ মনোযোগ তার। অন্বিতা এক পলক তাকে দেখে নিয়ে বারান্দায় গিয়ে ভেজা তোয়ালেটা নেড়ে আসে। তারপর এসে দাঁড়ায় মাহিরের ঠিক সম্মুখে। ফোন থেকে চোখ সরিয়ে মাহির তখন অন্বিতার দিকে চাইল। সদ্য গোছলে তার ভেজা চুল থেকে পানি পড়ছে টপ টপ করে। গাঢ় নীল রঙা সুতি শাড়িতে নববধূর ভাবখানা স্পষ্ট। চোখে মুখে চেয়ে আছে চমৎকার শুভ্রতা। মাহির চোখ শুরু করে মিহি সুরে বলল, এভাবে তাকিও না তো। হৃদয় দুর্বল হয়ে পড়ছে আমার। হার্ট অ্যাটাক করে তো এত তাড়াতাড়ি আমি মরতে চাই না। অন্বিতা নাক ফুলালো, ক্ষিপ্ত সুরে বলল, তুমি এত বড় রাক্ষস জানলে আমি তোমাকে কখনোই বিয়ে করতাম না। মাহির ভ্রু কুঁচকাল। অন্বিতাকে আপাদমস্তক দেখে বলল, রাক্ষস হলে কি তুমি এখনো আমার সামনে দাঁড়িয়ে থাকতে পারতে? বরং তুমি তো থাকতে আমার পেটে। বলেই দাঁত কেলিয়ে হাসলো সে। অন্বিতা ধমক দিয়ে বলল, হাসবে না একদম। এসব কি করছো? অসভ্য। অন্বিতা গলার সামনে থেকে চুল সরিয়ে বলল। মাহির দেখল তার গৌর রঙা গাঢ় গলার জায়গায় জায়গায় রক্তিম আভা। তা দেখে ঠোঁট চেপে হাসলো সে। পরক্ষণেই আবার চোখে মুখে অসহায় ভাব ফুটিয়ে তুলে বলল, হায় হায়, কি করে হলো এসব? আমার বউয়ের ফর্সা গলা ঘাড়ের এই অবস্থা হলো কি করে? এইটুকু বলে আবারও ঠোঁট চেপে মুচকি হাসে সে। অন্বিতা রোষপূর্ণ চোখে চেয়ে বলল, মজা করছো আমার সাথে? মাহিরের এবার সিরিয়াস হয়ে বলে, মোটেও না। ওই ড্রয়ারে দেখো ফার্স্ট এড বক্স আছে, নিয়ে এসো ওষুধ লাগিয়ে দেই। অন্বিতা ভেঙচি কেটে বলল, লাগবে না আমার। ইচ্ছে করে এসব করে এখন এসেছে ঢং করতে। মাহির মাথা নুইয়ে লজ্জার ভাব ধরে বলল, কি করব বলো? এত বছরের অপেক্ষার ফল তো একটু বেদনাদায়ক হবেই। সরি, বেশি ব্যথা পেয়েছ। গলার স্বর যতই নরম করুক, চোখে মুখে তার দুষ্টুমি স্পষ্ট। অন্বিতা তার কথা বাড়ালো না, তাই চুপচাপ গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। মাহির উঠল বিছানা ছেড়ে। আলমারি থেকে কাপড় বের করতে করতে বলল, অপেক্ষা করো, ফ্রেশ হয়ে এসে একসাথে নিচে নামবো। গাড়িতে উঠতে নিয়েও কারোর গলার স্বরে থমকে দাঁড়ালো অমিত। পেছন ফিরে চেয়ে অপরিচিত এক মুখ দেখে। চিনতে খুব একটা অসুবিধা হয়নি বিধায় হেসে জিজ্ঞেস করে, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো। আভা এগিয়ে এলো খানিকটা। অমিতদের দিকে চেয়ে ইতস্তত সুরে বলল, একটা অনুরোধ করব, রাখবেন? অমিত ভাবল, উষৎ, মেয়েটা অন্বিতার বান্ধবী। এই মেয়েটার হঠাৎ তার কাছে কি অনুরোধ থাকতে পারে? অমিতের কাছ থেকে উত্তর না পেয়ে আভা প্রস্তুত হয়ে পড়ল যেন। ক্ষীণ স্বরে বলল, রাখবেন না। অমিত প্রসন্ন হেসে বলল, চেষ্টা করব। কি অনুরোধ বলুন? আভা আশেপাশে একবার তাকালো। কথাটা কি করে যে বলবে, বড্ড অস্বস্তি হচ্ছে তার। অমিত তাকে দেখছে, মেয়েটাকে অস্থির দেখাচ্ছে। কিছু বলতে চেয়েও হয়তো বলতে পারছে না। তাই সে আশ্বস্ত করে বলল, নির্দ্বিধায় বলতে পারেন, অসুবিধা নেই। আভা উৎসদ হাসল।
জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিজেকে ধাতস্থ করে বলল, আপনার বন্ধু অয়নের ফোন নাম্বারটা পেতে পারি? থমকালো অমিত। চোখ পিটপিট করে কতক্ষণ দেখলো আভাকে। আভা লজ্জায় আড়ষ্ট, চোখও তুলতে পারছে না। অমিত এক লাহমা সময় নিয়ে বলল, আপনি অয়নকে পছন্দ করেন? আকম্বিক এমন প্রশ্ন শুনে খানিকটা ঘাবড়ে যায় আভা। কি বলবে বুঝে উঠতে পারে না, মাথাটা আরো নুইয়ে ফেলে। অমিত শান্ত স্বরে বলে, ভয় পাবেন না, বলুন আমায়। আভা অপ্রতিভ, লজ্জায় মর্মর অবস্থা, তাও সাহস করে উপর নিচ মাথা নাড়িয়ে বলল জি। মৃদু হাসল অমিত। মনে হলো অয়নের এই ছন্ন ছাড়া জীবনকে গুছিয়ে দেওয়ার জন্য এখন অতি জরুরি ভিত্তিতে কাউকে প্রয়োজন। আর সেটা যদি হয় অন্বিতার বান্ধবী তবে মন্দ নয়। সে বলল, ফোন বের করুন, আমি নাম্বার বলছি। আষাঢ়ের মেঘ সরে এক চিলতে আলো ফুটল। এটুকু আলো দেখে অমিত খুশি হলো যেন। মনে মনে খুব করে চাইল এই আলোর আগমনে যেন তার বন্ধুর জীবনের সমস্ত তমসা প্রশমিত হয়, যেন বসন্তের প্রথম কিরণের ন্যায় প্রস্ফুটিত হয়ে উঠে তার জীবন। নিজের আর মাহিরের জন্য টেবিলে খাবার বাড়ছে অন্বিতা। ডাইনিং বরাবর ড্রয়িং রুম তাদের, সেখানে বসে টিভি দেখছে জিনিয়া বেগম আর শশী। অন্বিতা আসার পর থেকে শশীর নজর অবশ্য টিভির চেয়ে অন্বিতার দিকেই বেশি। অন্বিতার ভেজা চুল গায়ে জ্বালা দিচ্ছে তার, রোষপূর্ণ চোখে তাকে আপাদমস্তক দেখে কি যেন বিড়বিড় করছে। জিনিয়া বেগমও ক্ষান্ত নন, আর চোখে অন্বিতাকে খেয়াল করলেন অনেকক্ষণ। তারপর বিদ্রূপের সুরে বললেন, জমিদারের বউ কিনা, তাই সকাল 11টায় এসেছে নাস্তা করতে। আসতে বললেও কথাটা ঠিক অন্বিতার কান অবধি গেল, তবে কিছু বলল না সে। টি শার্ট ঠিক করতে করতে নিচে নেমে এলো মাহির, চেয়ার টেনে বসলো। অন্বিতার দিকে চেয়ে বলল, তুমিও বসে পড়ো। শশী নাক মুখ কুঁচকে চেয়ে আছে। সিনিয়া বেগম তাই নিজের সুপ্ত ক্রোধ আর ক্ষোভকে প্রশমিত করতে পারছে না কিছুতেই। তাই তো বলে বসলেন, বাবা আজ খেতে বসে অনেক কথা বলেছেন। বাড়ির বউ এত বেলা অবধি ঘুমায় না। চিন্তা করো না ফুপি, আমি দাদুকে বুঝিয়ে বলবো। মাহিরের এত শান্ত জবাব পেয়েও জিনিয়া বেগম ঠান্ডা হতে পারছেন না। মাহিরের পাশে অন্বিতাকে সহ্য হচ্ছে না তার। উঠে গেলেন তিনি। শশী একা বসে অন্বিতা মাহিরকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছে। গা জ্বালা বাড়ছে তার। উঠে গেল সেও। বসার ঘরের ডানে লাগোয়া অলিন্দে গিয়ে দাঁড়ালো, হাতে ফোন। অনেক খুঁজে একটা নাম্বার বের করতে সফল হলো অবশেষে। সচরাচর বিয়ের অনুষ্ঠান সব দিনের আলোতে হলেও অন্বিতা আর মাহিরের রিসেপশনের আয়োজন হলো রাতে। উদ্ভাসিত অম্বরতল তখন পতনমুখ, দিনের ম্লান অংশ ইতিমধ্যেই নিরুদ্দেশ। পথে তাই জ্বলে উঠেছে হরিদ্রাব। অন্বিতার সাজ শেষ হয়েছে মাত্রই। পার্লারের মেয়ে দুজন বেরিয়ে যেতেই ঘরে প্রবেশ করলো মাহির। সৌম্য সুদর্শন যুবকের দিকে এক পলক চেয়ে চোখ নামালো অন্বিতা। মাহির এগিয়ে এলো স্রোত গতিতে, অন্বিতার অভিমুখে দাঁড়ালো। সাদা রঙের জর্জেট শাড়ি গায়ে তার, মুখে প্রসাধনীর নিখুঁত ছোঁয়া। ড্রেসিং টেবিল বরাবর হেলান দিয়েছে মাহির। অন্বিতার চোখ মুখ পূর্ণ, মেদুর চোখে দেখছে সব ঠিক। তবে হঠাৎ মাথা কাত করে সে বলল, অন্বি, তোমার নাক ফোড়ানো না, তাই না? অবাক হয়ে অন্বিতা তাকালো, বলল হঠাৎ এই প্রশ্ন। মাহির প্রসন্ন গলায় বলল, নাকে ছোট্ট একটা পাথর থাকলে বেশ মানাতো। আয়নায় দিকে তাকালো অন্বিতা। অনেকক্ষণ নিজেকে দেখে নিয়ে তার টিপের
পাতা থেকে একটা সাদা পাথরের টিপ তুলে নাকের বাম পাশে লাগালো। তারপর মাহিরের দিকে চেয়ে মিষ্টি হেসে বলল, এবার কি ঠিক আছে? অন্বিতার উপস্থিত বুদ্ধি দেখে মাহির হা হো করে চেয়ে রইল কিয়ৎক্ষণ। পরক্ষণেই আবার হেসে বলল, আমার বউয়ের বুদ্ধির তারিফ করতে হয়, চমৎকার লাগছে। লজ্জা পেল অন্বিতা, উঠে দাঁড়িয়ে বলল, এবার যাওয়া যাক। সবাই বোধহয় সেন্টারে চলে গিয়েছে। অন্বিতা পার্সটা হাতে নিল। মাহির সোজা হয়ে দাঁড়িয়ে ভাঁজ করা বাহুটা এগিয়ে দিল অন্বিতার দিকে। তা দেখে মৃদু হাসল অন্বিতা। মাহিরের বাহুর ভাঁজে নিজের হাত প্রবেশ করিয়ে হাঁটা ধরল দুজন। বিয়েতে তেমন আড়ম্বরতা না থাকলেও রিসিপশনে বিরাট আয়োজন। আত্মীয় স্বজন কেউ বাকি নেই হয়তো। মাহিরের গ্রামার তার নার্সিং হোম থেকে অনেক মানুষ এসেছে। অন্বিতার পরিবার থেকে এসেছে কেবল তার মা, খালা আর তার ছেলে। আর এসেছে আভা। মাকে দেখে জড়িয়ে ধরল অন্বিতা। কেবল এক রাতের ব্যবধানেই মনে হচ্ছে যেন কতকাল বাদে এই দেখা। আসিয়া বেগম মেয়েকে আদর করে দিলেন। খালামণিও ভালোবাসা জানালেন। তার ছোট্ট খালাতো ভাই এবার ক্লাস 3-তে পড়ে, তাকে গাল টেনে আদর করলো মাহির। আভা ছুটে এলো বান্ধবীর কাছে, তার গলা জড়িয়ে ফিসফিসিয়ে বলল, দোস্ত, আমার আর তর সইছে না। কিসের জন্য? আভা আরো ছাড়লো তাকে। লজ্জা পাওয়ার ভান করে বলল, তোর বাসর রাতের গল্প শোনার জন্য। অন্বিতা তার হাতে আস্তে করে চড় বসিয়ে বলল, খুব ফাজিল হয়েছিস, আজকেও আঙ্কেলকে আনিসনি। বলেছিলাম তো, কিন্তু বাবা ব্যবসার কাজে ব্যস্ত বলে আসেননি। আচ্ছা ঠিক আছে, এই দিকে আয়, কয়েকটা ছবি তুলি। সবাই ছবি তুলল অনেকক্ষণ। তারপর মাহির তাইভিদকে ডেকে তাদের খেতে পাঠালো। মাহিরের পক্ষ থেকে তাইভিদ সব সামলাচ্ছে। আত্মীয় স্বজন থেকে ধরে প্রত্যেকটা মানুষকে সে আপ্যায়ন করছে সরস মুখে। হাতে একটা সফট ড্রিঙ্কসের ট্রে নিয়ে তাইভিদ ব্যস্ত পায়ে আগাচ্ছিল। অন্বিতার পরিবার থেকে নিয়েছে এগুলো। তন্মধ্যে পেছন থেকে কেউ বলে ওঠে, এই ওয়েটার, একটা ড্রিঙ্কস আমাকে দিয়ে যান। পা থামল। তাইভিদের পেছন ফিরে তাকালো, দেখলো শশী তার দিকে বক্র হেসে চেয়ে আছে। শশী নিজে থেকেই এগিয়ে এসে ট্রে থেকে ড্রিঙ্কস নিতে চাইলে ট্রেটা সরিয়ে নেয় তাইভিদ। বলে, এগুলো অন্বিতা ম্যাডামের পরিবারের জন্য, আপনার প্রয়োজন হলে ড্রিঙ্কস সেকশন থেকে নিজে নিয়ে খান। তাইভিদের কথায় ক্রোধ বাড়লেও শশী হাসল, বলল, ঠিক আছে, ওনাদের দিয়ে আমার জন্য নিয়ে আসবেন। দুঃখিত ম্যাডাম, আমি আপনার অর্ডার শোনার জন্য এখানে আসিনি। এই বলে ফের পা বাড়ায় সে। শশী রুষ্ট হলো ভীষণ। দাঁতে দাঁত চেপে নিজেকে শান্ত করার চেষ্টা চালালো। এই ছেলেটার একটা ব্যবস্থা না করা অবধি মনে শান্তি পাবে না বোধ হয়। বিভিন্ন রকমের পোষ নিতে নিতে মহাবিরক্ত মাহির। তার কুঁচকানো মুখ দেখে ঠোঁট চেপে হাসল অন্বিতা। ক্ষীণ স্বরে বলল, কি ব্যাপার ডাক্তার সাহেব, এত অল্পতেই হাঁপিয়ে উঠলেন যে? মাহির ভ্রু কুঁচকে তাকাতেই দেখে অন্বিতা ঠোঁট চেপে হাসছে। সে বিরক্ত হয়ে বলে, এত ছবি তোলার কি আছে? ক্যামেরাম্যান তুমি আনিয়েছ, আমি তো আর বলিনি। শুধুমাত্র স্মৃতি রাখবো বলে কয়েকটা ছবি তুলতে চেয়েছিলাম। এখন আমার জন্মের মতো ছবি তোলার স্বাদ মিটে গিয়েছে। শব্দ করে হাসল অন্বিতা। তাকে হঠাৎ এভাবে হাসতে দেখে ক্যামেরাম্যান আর ভিডিওগ্রাফার অবাক। ক্যামেরাম্যান সেই সুযোগে অন্বিতার হাসির কয়েকটা অকপট ছবি তুলে নিল। দূর থেকে মেয়েকে এমন প্রাণবন্ত দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন আসিয়া বেগম। খালামণি পাশ থেকে বললেন, দোয়া করি মেয়েটা আজীবন এভাবেই হাসি খুশি থাকুক।
আসিয়া বেগম চোখের পাতা ঝাপটে বললেন, আমিন। ফোন হাতে নিয়ে ব্যগ্র শশী পায়চারি করছে অযথা। এক কোণে দাঁড়িয়েই দই খাচ্ছে আর শশীর শতব্যস্ত অভিব্যক্তির কারণ ঠাহর করার চেষ্টা চালাচ্ছে তাইভিদ। শশীর চঞ্চল বদনখানা দেখে মনে হচ্ছে সে কারোর জন্য অপেক্ষা করছে হয়তো। তন্মধ্যেই দ্রুত হাঁটার দরুন শশীর ওড়না গিয়ে পাশের টেবিলের কোণায় আটকে যায়। ওড়নার টান পড়তেই মেজাজ খারাপ হয় তার। এগিয়ে এসে সেটা খোলার চেষ্টা করে, কিন্তু তার দুশ্চিন্তায় ব্যাকুল মন সহজ কাজটাও করতে দিচ্ছে না তাকে। ওড়নাটা টান দিতে পারছে না ছিঁড়ে যাওয়ার ভয়ে। এক ওড়না নিয়ে যুদ্ধ করতে দেখে দইয়ের গ্লাস রেখে এগিয়ে আসে তাইভিদ নিজ উদ্যোগে। টেবিলের কোণে লোহায় আটকে যাওয়া ওড়নাটা যত্ন সমেত খুলে আনে, শশীর হাতে তুলে দিয়ে বলে, নতুন উপায় পেয়ে গেলেন এবার স্যারকে সহসাই বলতে পারবেন আমি আপনার ওড়না ধরে আপনার সাথে অসভ্যতামো করেছি। শশী ভ্রুকুঁচকাল কুচকালো, বৃহৎস্পহ সুরে বলল, আপনার সাহায্যের প্রয়োজন আমার ছিল না, আমি নিজেই পারতাম। তা তো দেখছিলামই, সামান্য অন্যার সাথেই না পেরে মুখ লাল করে ফেলেছিলেন। শশী সন্তপ্ত গলায় বলে, আমাকে দেখতে কে বলেছে আপনাকে ফলো করছেন আমায়? তাইভিদ ভ্রু উঁচিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, আমার এতটাও খারাপ সময় আসেনি যে আমি আপনাকে ফলো করব। শশীর রেশানলে দগ্ধ হওয়ার আগেই কেটে পড়ে তাইভিদ। রাগ হলেও সেদিকে আর নজর দিল না সে। গেইটের দিকে চেয়ে দেখল কেউ আসছে কিনা। ছবি তোলার পর্ব সবেই শেষ হয়েছে। ক্লান্ত হয়ে সজ্জিত সোফাটায় বসলো অন্বিতা আর মাহির। তাইভিদকে ডাকলো মাহির, তাকে জিজ্ঞাসা করলো মেহমানরা সবাই ঠিকঠাক মতো খেয়েছে কিনা। অন্বিতা কথা বলছে আবার সাথে অয়নের নাম্বার নেওয়ার কথা শুনে অন্বিতার চোখ কপালে। এই মেয়ে তো চিতার চেয়েও দ্রুত দৌড়ায়। এত ব্যস্ততার মাঝেও সেখানে আচানক ভেসে এলো পুরুষালী এক ভরাট স্বর। সেই স্বর অনুসরণ করে সামনে তাকালো সবাই, হতভম্ব। ক্ষুদ্র হলো দুই জোড়া চোখ। বাতাবরণ দীপ্ত হয়ে উঠল নিমিষেই। মাহির উঠে দাঁড়িয়ে চোয়াল শক্ত করে বলল, তুই এখানে? বাইরের আত্মীয় স্বজন সবাই প্রায় চলে গিয়েছে, সেন্টার মোটামুটি খালি এখন। এমন সময় নতুন ব্যক্তির আচানক আগমনে সবাই বিস্তর অবাক। খালামণি আসিয়া বেগমের দিকে চেয়ে জিজ্ঞেস করলেন, কে উনি আপা? আসিয়া বেগম কাঁধ উঁচিয়ে বললেন, কি জানি, আমিও চিনি না, হয়তো মাহিরের কোনো আত্মীয় হবে। সুঠামদেহী পুরুষ মানুষটার মুখে লেপ্টে আছে কাষ্ঠ হাসি। পা টেনে এগিয়ে এলো সে, মাহিরের সমীপে দাঁড়িয়ে বলল, বিয়েটা না হয় আমাকে ছাড়াই করলে, রিসেপশনে তো অন্তত দাওয়াতটা দিতে পারতি, তাই না? এইটুকু বলে সে ঘাড় কাত করে মাহিরের পেছনে বসে থাকা অন্বিতাকে দেখল, যার তীব্র ক্ষুরধার চাহনি দেখে হাসল সে। বলল, আরে ভাবি, কেমন আছেন? ভুলে যাননি তো আমায়? চোয়াল দৃঢ় করল অন্বিতা। অতীতের সেই বিদঘুটে মুহূর্তগুলো সহসাই তাজা হয়ে উঠল যেন। রাগে শরীর রিরি করে উঠল তাতে। প্রপিত স্বরে বলল, মানুষকে ভোলা গেলেও অমানুষকে ভোলা যায় না, আমি আপনাকে ভুলিনি। হু হু করে হাসল সে।
মাহিরের কাঁধ চেপে বলল, ভাই, ভাবি তো বেশ মজা করে। কাঁধ থেকে হাতখানা এক ঝটকায় সরিয়ে দেয় মাহির। দাঁতে দাঁত চেপে সে জিজ্ঞেস করে, কেন এসেছিস এখানে? আমি তো তোকে ইনভাইট করিনি। সে দুই হাত পকেটে পুরে পিঠ টান টান করে দাঁড়িয়ে বলল, তুই ইনভাইট না করলেও আমার একটা দায়িত্ব কর্তব্য বলে ব্যাপার আছে না? তুই তো জানিস তোর ব্যাপারে আমি কত সিরিয়াস। বলেই ফের হাসল সে। মাহিরের রাগ সপ্ত আকাশ ছুঁয়েছে বোধ হয়। সেদিনের ওই সিসিটিভি ফুটেজ সে দেখেছিল। হোটেলে হোটেলের ওয়েটার বলেছিল সমস্ত সত্যটা। নিজের চোখে দেখেছিল কিভাবে অন্বিতার ড্রিঙ্কসে ঘুমের ঔষধ মিশিয়ে তাকে হেনস্থা করা হয়েছে। তবে এই সব কিছু জেনেছিল বিদেশ যাওয়ার পর, যেখানে বসে তার আর কিছুই করার ছিল না। তবে এরপর থেকেই এই বন্ধু নামের কুৎসিত মানুষটার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছে সে। কিন্তু আজ আচমকা এই মানুষটার তার বিয়ের খোঁজ পেল কিভাবে? আভা ফিসফিসিয়ে বলল, এটাই কি ওই লোকটা যার জন্য সব হয়েছিল? অন্বিতা ক্ষুব্ধ হয়ে উপর নিচ মাথা নাড়ায়। আভা হকচকিয়ে উঠে বলে, কি সাংঘাতিক! এত কিছু ঘটিয়ে এখন কি নির্দ্বিধায় এখানে এসে কথা বলছে? সামান্য লজ্জাটুকুও নেই। মাহির নিজেকে ধাতস্থ করে নিল। অন্বিতার পরিবারের সামনে সে সব কিছু খোলাসা করতে চাইছে না, তাই শান্ত স্বরে বলল, এসে ভালোই করেছিস। আমি নিজেও হয়তো কোনো একদিন ডাকতাম তোকে। খুব জরুরি একটা কাজ বাকি পড়ে আছে যে। মাহিরের বন্ধু মহলের একমাত্র প্রিয় বন্ধু রিয়াল। নিজের সুখ দুঃখ সবটাই এই বন্ধুর কাছে খোলা বইয়ের ন্যায়। তবে এই বন্ধুই যে কখনো তার সাথে এত বড় বেইমানি করবে তা কল্পনাও করেনি। সে কেন এমন করেছে সেটা এখনো অজানা। মাহির সেই সত্যটা জানতেও চায় না। বন্ধুর প্রতি এক অন্তরিক্ষ ক্ষোভ থাকা সত্ত্বেও তাকে আঘাত করতে চায় না সে। তাই নিজেকে যথাসাধ্য আশ্বস্ত করে ফের বলে, অন্যায় করেছিলি, আজ সুযোগ পেয়েছিস, ক্ষমা চেয়ে নে। রিয়াল কপাল কুঁচকালো। মাহির কোনো অন্যায়ের কথা বলছে বোধগম্য হলো না তার। পরক্ষণেই আবার ভাবল, মাহির কি সব জেনে গিয়েছে তবে? রিয়াল এক পলক শশীর দিকে চাইল। চোখের পাতার ঝাপটে শশী আশ্বস্ত করল তাকে। রিয়াল হেসে জানতে চাইল, ক্ষমা চাইব কিসের জন্য? মাহির ঘুরে একবার অন্বিতার বিক্ষিপ্ত মুখটা দেখে নিয়ে বলল, সেদিনের পুরো ঘটনা আমি জানি। অযথা কথা বাড়াস না। অন্বিতার কাছে ক্ষমা চেয়ে বেরিয়ে যা এখান থেকে। গোলমাল হয়ে গেল বোধ হয়। শশী, জিনিয়া বেগমও আঁতকে উঠলেন। মাহির জানে সব। কই, কখনো তো তাদের কিছু বলেনি। রিয়াল চোয়াল শক্ত করে শশীর দিকে চাইল। শশীর জবথবু অবস্থা। রিয়াল গুমোট স্বরে বলল, সেদিন যা হয়েছিল সবই জানিস, তারপরেও ক্ষমা চাওয়ার কথা বলছিস কোন আক্কেলে? সব জানি বলেই ক্ষমা চাইতে বলছি। অন্বিতার মা, খালা এসব ব্যাপারে অবগত নন। দাদুবা তাই ভিদও না। যারা বিষয়টা জানেন না তারা হতভম্ব হয়ে বোঝার চেষ্টা করছেন। রিয়াল শক্ত গলায় বলল, আমি এখানে ক্ষমা চাইতে আসিনি। কেন এসেছিস তবে? নিজের কুৎসিত ফন্দি এঁটে আবার অন্বিতাকে হেনস্থা করার জন্য? চেঁচিয়ে উঠল মাহির। রিয়াল হাসল, বলল, শুধু আমি সব করেছি নাকি? আশ্চর্য, তুই শুধু আমার দিকেই আঙ্গুল তুলছিস কেন? মাহির রেগে বলল, তোর মতো জঘন্য চিন্তা ভাবনা আর কারোর নেই। নিজের দোষ অন্যের ওপর চাপাবি না। শব্দ করে হাসল রিয়াল। বলল, মানলাম
আমার চিন্তা না হয় জঘন্য, কিন্তু তোর পরিবারের মানুষ, তাদের চিন্তা তো আমার থেকেও জঘন্য। তারা যদি এমন জঘন্য চিন্তা ভাবনা নিয়ে দিব্যি নেচে কুচে বেড়াতে পারে, তবে আমার বেলায় কেন এত কঠোরতা? মাহির ভ্রু কুচকালো, ঢোক গিললেন জিনিয়া বেগম আর শশী। ইশারায় থামতে বললেন রিয়ালকে। মাহির জিজ্ঞেস করলো, আমার পরিবার মানে কাদের কথা বলছিস তুই? বার কয়েকবার চোখের পাতা ঝাপটে রিয়াল বলল, সে কি তুই না বললি সব জানিস? আর এই দিকে ঘটনার পেছনে মূল হোতাকে সেটাই জানিস না? কপালে ভাঁজ পড়ল লম্বালম্বিভাবে। সিসিটিভি ফুটেজে তো সে কেবল রিয়ালকেই দেখেছিল, তাহলে এর পেছনে তার পরিবারের লোক যুক্ত হলো কি করে? উদ্বিগ্ন সুরে মাহির শুধালো, খোলাখুলি বল, কাদের কথা বলছিস তুই? শশী মায়ের হাতটা চেপে ধরল। ধরা পড়ার ভয়ে মুখটা নিভে গেল তার। জিনিয়া বেগম থমথমে মুখে দাঁড়িয়ে আছেন, বাকি জনতা চেয়ে আছে উৎসুক চোখে। খালামণি আসিয়া বেগমকে জিজ্ঞেস করলেন, এসব কি হচ্ছে বলো তো আপা? আসিয়া বেগম চিন্তিত স্বরে জবাব দিলেন, আমিও তো বুঝতে পারছি না কিছু। রিয়াল একবার শশী আর জিনিয়া বেগমের দেখে নিল। এই স্বল্প সময়ের দৃষ্টি বিনিময়ের মাঝেও তারা দুজন চোখের ইশারায় আকুতি জানালো, যেন সে মাহিরকে সত্যিটা না জানায়। কিন্তু শয়তান কি আর একা বিপদে ফাঁসতে চায়? বিপদে পড়লে সে নিজের সঙ্গীদের সাথে নিয়েই পড়ে। রিয়ালো দাঁতে দাঁত চিবিয়ে বলল, তোর ফুপি আর ওনার মেয়ে শশী, এই পুরো ঘটনার মূল কারসাজি ওনারাই করেছেন। ওনাদের কথাতেই আমি সব করেছি, তার বিনিময়ে পেয়েছি মোটা অঙ্কের টাকা। মাহির থমকে গেল, চারদিক হয়ে পড়ল নিস্তব্ধ। সেদিন অন্বিতার চরিত্র নিয়ে বাজে কথা বলাতে পরবর্তীতে তাদের প্রতি মাহিরের ক্ষোভ থাকলেও সে এটা জানতো না যে এই পুরো ঘটনা তাদের ইশারাতেই ঘটছে। কি আশ্চর্য, তার কাছের মানুষগুলো এভাবে কষ্ট দিল তাকে। ঢোক গিলল মাহির। অন্বিতার প্রথমেই এমনটা মনে হয়েছিল, প্রমাণ ছিল না বলে কখনো এই কথা আর গলা দিয়ে বের করেনি। জিনিয়া বেগমের দিকে তাকালো মাহির। জিনিয়া বেগমের নতজানু চোখ তুলে তাকানোর উদ্যম নেই। পাশে শশীও শঙ্কিত বদনে দাঁড়ানো। মাহির জড়ানো স্বরে বলল, মায়ের পর আমি সব থেকে বেশি তোমাকেই সম্মান করতাম ফুপি। তুমি কি করে এমনটা করতে পারলে? জিনিয়া বেগম শুকনো মুখে চাইলেন, কম্পিত স্বরে বললেন, বিশ্বাস করো বাবা। বাকি কথা শেষ করার আগেই হাত উঠিয়ে তাকে থামিয়ে দেয় মাহির। ধরা গলায় বলে, আমার আগেই বোঝা উচিত ছিল, ভুল আমারই। সমস্ত বিষয়টা অবলোকন করে এই পর্যায়ে দাদু লাঠি ভর করে উঠে এলেন মাহির সদীপে। মাহিরের কাঁধ চেপে জিজ্ঞেস করলেন, দাদু ভাই কি হয়েছে? পুরো ঘটনা আমাকে বলো তো। মাহির বিধ্বস্ত চোখে দাদুর দিকে চাইল। এই বিদঘুটে সত্যিটা মনে ভারী আঘাত করেছে তার। অন্বিতা ফেল ফেল চোখে মাহিরকে দেখছে। তার চোখ মুখের অসহায়ত্ব তাকে পীড়া দিচ্ছে বড্ড। না চাইতেও ক্লান্ত স্বরে দাদুকে সব খুলে বলল মাহির। পুরো ঘটনা শুনে হতভম্ব হতবাক অন্বিতার মা, খালামণি আর তাইভীদ। আসিয়া বেগম এসবের কিছুই জানতেন না। মাহিরের সাথে সম্পর্কের কথাটাও জানতেন হালকা পাতলা ভাবে, এত গভীরে কখনো হাতিয়ে দেখেননি তিনি। তাইভীদ নাকমুখ কুঁচকে শশীর দিকে চেয়ে বিড়বিড় করে আওড়ালো, একটা মানুষ এত জঘন্য হয় কি করে? সব শুনে দাদু বললেন, সব কিছু যে জিনিয়া আর শশীর কথাতেই হয়েছে, তার কি প্রমাণ আছে তোমার কাছে রিয়াল?
রিয়াল দৃঢ় সুরে বলল, আপনার প্রমাণ লাগবে দাদু। হ্যাঁ, এত কিছুর পর তোমাকে আমার আর বিশ্বাস হচ্ছে না। জিনিয়া বেগম আর শশীর মুখে কিঞ্চিত আশার আলো। রিয়ালের কাছে কোনো প্রমাণ নেই, আর তার মুখের কথার উপর ভিত্তি করে দাদু কিছু করবেন না, এই বিশ্বাসটুকু অন্তত আছে তাদের। পর্দায় নিগড়ভাবে ফুটে উঠল কিছু মুখোশধারী মানুষের মুখোশের আড়ালের কুৎসিত চিত্রগুলো। উপস্থিত মানুষগুলো হতভম্ব, হতবাক। মুখে নেই কারোর কথা। মাহিরের নিষ্পলক নিস্তেজ চাহনি, অম্বিতার চোখে মুখে হতাশা। মাহিরের জন্য বড্ড খারাপ লাগছে তার। 15 মিনিটের ভিডিওতে সমস্ত ঘটনার পদপান্ত শোনা গেল। দেখা গেল ঘৃণায় শরীর রিরি করছে আছিয়া বেগমের। নিজের মেয়ের বয়সী একটা মেয়ের সাথে এত বড় অন্যায় তারা কি করে করতে পারে। ভিডিওটা বন্ধ করে রিয়াল দাদুর সমীপে দাঁড়ালো, নিরুত্তপ্ত স্বরে শুধালো, আপনার কি আর কিছু বলার আছে দাদু? দীর্ঘশ্বাস ফেললেন দাদু। বয়স হয়েছে ওনার, এই বয়সে এসে মেয়ে আর নাতনির এহেন রূপ দেখে পীড়িত হচ্ছেন তিনি। চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, জিনিয়া বেগমের সামনে গেলেন। মাথা তুলে তাকানোর মতো বিন্দুমাত্র সাহস আর অবশিষ্ট নেই মা আর মেয়ের। জিনিয়া বেগম ভীত নির্জীব। দাদু মেঘমর্দ সুরে বলে উঠলেন, এই শিক্ষাই আমি দিয়েছি তোমায়, এই দিন দেখার জন্যই কি আমি বেঁচে আছি? শশী চোখ তুলে আকুতি করতে চাইল, বলল, নানু ভাই, আমরা আসলে। থামো, চেঁচিয়ে উঠলেন দাদু। তিনি কাঁপছেন। আদর্শবান মানুষ তিনি। গ্রামের মানুষ ফেরেশতার চোখে তাকে দেখে। আর আজ তার ওই মেয়ে আর নাতনির এই অধঃপতন তিনি মেনে নিতে পারছেন না। অন্বিতা মাহিরের কাছে এলো, উদ্বেগ নিয়ে বলল, দাদুকে সামলাও মাহির, নয়তো উনি অসুস্থ হয়ে পড়বেন। মাহির ছুটে গেল দাদুর কাছে, বৃদ্ধকে এক হাতে আগলে ধরে বলল, শান্ত হও দাদু, এখানে এসে বসো। তাকে চেয়ারে বসায় মাহির। ইশারায় তাইভিদকে পানি আনতে বলে। তাইভিদ পানি এনে দেয়। মাহির দাদুর সামনে হাঁটু গেড়ে বসে, কোমল সুরে বলে, পানিটা খাও দাদু। দাদু এক ঢোক গিললেন বোধ হয়। চোখ মুখ দৃঢ় ওনার। লাঠি ধরে রাখা হাতটা থরথর করে কাঁপছে। মাহির সেই হাতে হাত বুলিয়ে বলল, অস্থির হইও না, অসুস্থ হয়ে পড়বে তো। দাদু শ্বাস টানলেন খানিক জোরে, সন্তপ্ত সুরে বললেন, তোমরা কি করে এসব করতে পারলে? এভাবে একটা মেয়েকে অসম্মান করার সাহস হলো কি করে? বিবেক বুদ্ধি কিছু নেই? এত জঘন্য তোমরা! এসব করার আগে একবার নিজের ভাতিজার কথাও কি স্মরণে আসেনি? জিনিয়া, ও তোমার নিজের মায়ের জায়গা দিয়েছিল, আর তুমি ছি। বাবার কথা শুনে কেঁপে উঠলেন জিনিয়া বেগম। জীবন দশায় কখনো বাবার এমন তোপের মুখে তিনি পড়েননি। চোখ ভিজে উঠে ওনার। তিনি ছুটে এসে বাবার পায়ের কাছে পড়েন, হাত জোড়া জোর করে আকুতি জানিয়ে বলেন, আমায় ক্ষমা করো বাবা, আমার ভুল হয়ে গিয়েছে। মাহির উঠে দাঁড়ালো। দাদু মুখ ঘুরিয়ে নিলেন অন্যদিকে। রোর সুরে বললেন, কারোর বাবা হলে আমি অন্যায় মুখ বুজে সহ্য করব না। চোখের সামনে থেকে চলে যাও, আর কখনো আমি তোমাদের মুখ অবধি দেখতে চাই না। জিনিয়া বেগম আঁতকে উঠলেন। বাবার পাযুগল জড়িয়ে ধরলেন, সঙ্গে সঙ্গে ক্রন্দনরত স্বরে বললেন, এভাবে বলো না বাবা, তুমি ছাড়া আমার আর কে আছে? এভাবে আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না। মাহির বাবা, ক্ষমা করে দে ফুপিকে। মাহির দাঁতে দাঁত চেপে অন্যদিকে চাইল।
এই মানুষ দুজনকে সে ক্ষমা করতে পারবে না। এত বড় হৃদয় নয় তার, ছোট্ট বক্ষে এত আঘাত লুকিয়ে মানুষগুলোকে ক্ষমা করা অসম্ভব। দাদু শক্ত গলায় বললেন, মাহির, ওদের চলে যেতে বলো। জিনিয়া বেগম আকুল হয়ে উঠলেন, বাবার পায়ে মাথা ঠেকিয়ে বললেন, এমন করো না বাবা, ক্ষমা করো আমাদের, আমরা আর কখনো এমন করব না। প্রয়োজন পড়লে আমরা অন্বিতার পা ধরে ক্ষমা চাইব। তা তো অবশ্যই চাইবে, এখনই চাইবে। তুমি আর তোমার মেয়ে অন্বিতার সহ আর তার পুরো পরিবারের কাছে ক্ষমা চেয়ে এখান থেকে বিদায় হবে। শশী ক্ষুব্ধ চোখে তাকালো। সে সবার কাছে ক্ষমা চাইতে পারবে না। তার অহমিকায় আঘাত করবে এমন কিছুই সে করবে না। জিনিয়া বেগম উঠে দাঁড়ালেন, অন্বিতার দিকে এগিয়ে গেলেন। তারপর আচমকা তার পায়ের কাছে বসে যেতেই ঘাবড়ে কয়েক কদম পিছিয়ে যায় অন্বিতা। কম্পিত স্বরে বলে ওঠে, এসব কি করছেন, উঠুন। জিনিয়া বেগম মাথা তুলে চেয়ে বলেন, আমাকে ক্ষমা করে দাও অন্বিতা, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। অন্বিতা অপ্রস্তুত হয়ে পড়ে, মাহিরের দিকে তাকায় একবার। মাহিরের অভিব্যক্তির কোনো বদল না দেখে ইতস্তত সুরে বলে, ক্ষমা চাইতে হবে না, উঠুন আপনি। না না, তুমি ক্ষমা না করলে বাবাও যে আমায় ক্ষমা করবেন না। অন্বিতা নীরব দাঁড়িয়ে থাকে। মাহির এগিয়ে আসে তখন, অমর্ষ সুরে বলে, তোমরা ক্ষমা পাওয়ার অযোগ্য। আজ থেকে তোমাদের সাথে আমার স্ত্রীর কোনো সম্পর্ক নেই, চলে যাও এখান থেকে। জিনিয়া বেগম অনেকভাবে আকুতি জানালেন, সবার কাছে ক্ষমা চাইলেন, কিন্তু ক্ষমা করল না কেউ। নিজের বাবাও মুখ ফিরিয়ে নিয়েছেন তার কাছ থেকে। ভগ্ন আর ব্যথিত হৃদয়ে মেয়েকে নিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। তার চোখে মুখে কিঞ্চিত অনুশোচনার দেখা মিললেও তার মেয়ের চোখ মুখ ছিল দৃঢ়। আমিত্বের বেড়াজালে আটকে যাওয়া ব্যক্তিত্ব ছাপিয়ে পরিতাপের কোনো দেখা মিলল না তার মাঝে। বাতাবরণের বিরাজ করছে নিস্তব্ধতা। ক্লান্ত হয়ে চেয়ারে বসা দাদু মেয়ের অন্যায়ের ভারী বোঝায় শৃঙ্খলিত। মাহির এগিয়ে গিয়ে রিয়ালের নিকটে দাঁড়ালো। রিয়াল ঠোঁট খুলে বলতে নেয় কিছু, থামিয়ে দেয় মাহির। যথাসাধ্য ঠান্ডা গলায় বলে, তোর অপরাধও কোনো অংশে কম নয়। আমার বিশ্বাসে আঘাত করেছিস তোরা, প্রতিটা মানুষ, আর তুই আঘাত করেছিস আমার ভালোবাসাতেও। এত আঘাতের পর তোকে আর ক্ষমা করা সম্ভব না। সামান্য কয়টা টাকার লোভে বন্ধুর বুক চিরতে যার হাত কাঁপেনি, সে বন্ধু নামের কলঙ্ক তোকে আঘাত করতে হাত নিষ্পেষিত করছে আমার। নিজেকে সামলে রাখতে পারছি না, চলে যা এখান থেকে, আর কখনো আমার সামনে আসবি না। রিয়াল তেজ দেখিয়ে গটগট করে বেরিয়ে গেল সেখান থেকে। মাহির তাইভিদকে বলল, দাদুকে নিয়ে আপনি বাসায় যান তাইভিদ, আমরা আসছি। তাইভিদ মাথা হেলিয়ে দাদুকে ধরে উঠালো। লাঠি সমেত দাদু এগিয়ে গেলেন অন্বিতার পায়ের কাছে। তিনি অনুনয়ের সুরে বললেন, আমাদের ক্ষমা করবেন, এমন কিছু হয়েছে আমি জানতামই না, জানলে আরও আগেই এই অন্যায়ের বিচার করতাম। আসিয়া বেগম ইতস্তত সুরে বললেন, না না, আপনাকে ক্ষমা চাইতে হবে না। আপনার মেয়ের বাকি জীবন যেন সসম্মানে কাটে, শুধু সেইটুকু দেখলেই হবে। চিন্তা করবেন না, আমার নাতি আর নাতবউকে আমি আগলে রাখব। আসিয়া বেগম মলিন হেসে কৃতজ্ঞতা জানালেন। দাদু অন্বিতার দিকে চাইলেন, বললেন, বুবু, এই বুড়ো দাদুকে তুমি ক্ষমা করতে পারবে তো? অন্বিতা দাদুর সামনে এলো, নরম গলায় বলল, আপনি কেন ক্ষমা চাইছেন দাদু? এখানে তো আপনার কোনো দোষ নেই, আর যা হয়েছে আমি সব ভুলে গিয়েছি।
আপনিও আর এসব ভেবে কষ্ট পাবেন না। দাদু অন্বিতার মাথায় হাত রাখলেন, বললেন, দোয়া করি জীবনে অনেক সুখী হও। তাইফির দাদুকে নিয়ে বেরিয়ে পড়ল। বিষণ্ণতার ভিড়ে তাকিয়ে যাওয়া মাহির চোখ তুলে তাকালো আসিয়া বেগমের দিকে। বলল, মা, আমি নিজেও এত কিছু জানতাম না ওই মানুষগুলোর জন্য। আমিও অন্বিতাকে কম ভুল বুঝিনি। অন্যায় তো আমিও করেছি, তার জন্য অন্বিতা আমাকে ক্ষমা করে দিলেও আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আপনার কাছেও আজ ক্ষমা চাওয়ার মুখ নেই আমার। বিধ্বস্ত হয়ে একটা চেয়ারে বসলো মাহির। আসিয়া বেগম এগিয়ে এসে মাহিরের মাথায় হাত বুলিয়ে বললেন, মা ডেকেছ না, তাহলে মায়ের কাছে এত জড়তা দেখাচ্ছ কেন? তুমি ভুল কিছু করনি। ওই মানুষগুলো চোখ বেঁধে দিয়েছিল তোমার। চোখে পট্টি থাকলে মানুষ ডান বাম দেখবে না, সেটাই স্বাভাবিক। যা হয়েছে এখন সব ভুলে যাও বাবা। আমার মেয়েটাকে নিয়ে সুখী হও, এই দোয়াই করি। নিষ্প্রভ হাসল মাহির। বলল, দোয়া করবেন মা, আমি যেন অন্বিতাকে এক অন্তরিক্ষ সুখ দিতে পারি। পারবে তুমি, আমার বিশ্বাস আছে। সো ফ্রেন্ডস, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।